হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে আজকে তোমাদের ক্লাস 11-এর জন্য নিউট্রিশন সাজেশন সিরিজের আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখো তোমাদের যে তৃতীয় ইউনিট রয়েছে অর্থাৎ খাদ্য পরিকল্পনা এবং খাদ্যের বিভাগ, ওই ইউনিট থেকে বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি। যেহেতু এগুলো 5 নম্বরের প্রশ্ন, এগুলোর উত্তর সেভাবে ডিসকাস করা যাবে না। আমি তোমাদেরকে শুধু প্রশ্নগুলোই বলে যাচ্ছি, আর যেগুলো ছোট ছোট প্রশ্ন রয়েছে সেগুলো ডিসকাস করে দিচ্ছি। তো তোমরা দেখে নাও আর বুঝে নাও কী ধরনের প্রশ্ন তোমাদের এই ইউনিট থেকে করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে খাদ্যতত্ত্ব বা পথ্যরীতি বলতে কী বোঝো। খাদ্যতত্ত্ব কাকে বলা হয়? এই যে খাদ্যতত্ত্ব হলো একটা নিউট্রিশনের শাখা, যেখানে স্বাভাবিক জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যে পুষ্টিমাত্রা গ্রহণ করতে হয় সেই পুষ্টিমাত্রা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকবে, এবং পাশাপাশি রোগগ্রস্ত অবস্থায় সাধারণ খাদ্যের কী কী পরিবর্তন ঘটাতে হবে, কিভাবে শারীরিক অবস্থার উন্নতি ঘটাতে হবে, এই সমস্ত জিনিসকে বোঝা। এই যে ব্যাপারটাকে বলা হয় খাদ্যতত্ত্ব বা পথ্যরীতি। এখানে বলেছে যে এই খাদ্যতত্ত্ব বা পথ্যরীতি, এটাকে বাংলাতে বলা হয় ডায়েটেটিক্স। এই ডায়েটেটিক্সের তোমাদেরকে এখানে ডায়েটেটিক্সের গুরুত্ব এখানে বলেছে। তো এখানে দেখো, ডায়েটেটিক্স বা খাদ্যতত্ত্বের গুরুত্ব হয়ে যাবে, এটা তন্তুর হয়ে গেছে, তন্তুর নয়, এটা হবে খাদ্যতত্ত্বের গুরুত্ব। তো এরপরে দেখো কি প্রশ্ন রয়েছে, খাদ্য পরিকল্পনার মূল নীতিসমূহ আলোচনা করতে বলেছে। খাদ্য পরিকল্পনা বা মিল প্ল্যানিং এর মূল নীতি কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে ছোট ছোট পয়েন্ট করে ডিসকাস করতে হবে। যেমন ধরো, পুষ্টির চাহিদা পূরণ হয় খাদ্য পরিকল্পনার মাধ্যমে, পরিবারের প্রত্যেক সদস্যের ব্যক্তিগত চাহিদা পূরণ হয়, আর্থিক অবস্থা বিবেচনা করে আমরা খাদ্য নির্বাচন করতে পারি, সময়, শ্রম, জ্বালানি এগুলো সাশ্রয় হয়, ব্যক্তিগত পছন্দ অপছন্দটাও এখানে পূরণ হয় এবং পরিতৃপ্তির অনুভূতি আসে। তো এইগুলো খাদ্য পরিকল্পনা থেকে কিন্তু আসে। তো এইগুলো খাদ্য পরিকল্পনার মূলনীতির মধ্যে আসে। এই পয়েন্টগুলোকে তোমাদেরকে ছোট ছোট করে ডিসকাস করতে হবে। এরপরে রয়েছে দেখো, খাদ্য পরিকল্পনার দ্বারা সুস্বাস্থ্য বজায় রাখার উপায়গুলি লেখো। খাদ্য পরিকল্পনার দ্বারা আমরা কিভাবে সুস্বাস্থ্য বজায় রাখতে পারবো এবং খাদ্য পরিকল্পনার সুবিধাগুলো লিখতে বলা হয়েছে এখানে তোমাদেরকে। তো খাদ্য পরিকল্পনার সুবিধা তোমরা কি লিখবে, যে খাদ্য পরিকল্পনার মাধ্যমে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি সেই খাদ্যের মধ্য দিয়ে আমাদের দেহে বিভিন্ন যে পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করা হয়, পরিবারের প্রত্যেকটা সদস্যের প্রয়োজন অনুযায়ী তাদের সুষম খাদ্য সরবরাহ করা সম্ভব হয় এবং সবাইয়ের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় এখানে। এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু এখানে খাদ্য পরিকল্পনার সুবিধা রয়েছে, যেগুলো এখানে তোমরা লিখবে। এরপরে রয়েছে দেখো, খাদ্যের যে মূল 5টা বিভাগ রয়েছে সেই মূল 5টা বিভাগের সম্পর্কে আলোচনা করতে বলেছে। মূল 5টা বিভাগ কী কী? দানাশস্য ও মিলেট, ডাল ও শুটি জাতীয় খাদ্য, দুধ ও প্রাণীজ খাদ্য, ফল ও শাকসবজি, আর একটা রয়েছে ফ্যাট জাতীয় খাদ্য। এই যে 5টা খাদ্য, 5 প্রকারের খাদ্য, এই 5 প্রকারের যে খাদ্যের শ্রেণী রয়েছে এই প্রত্যেকটা শ্রেণী নাম লিখতে হবে এবং এদের সম্পর্কে আলোচনা বলতে এই খাদ্য উপাদানগুলোতে পরিপোষক কী কী থাকে, এদের উৎস কী, এগুলো আমাদের শরীরে কী কাজ করে, এইগুলো অল্প অল্প করে তোমাদেরকে ডিসকাস করতে হবে। এরপরে যেটা দেওয়া রয়েছে দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেওয়া রয়েছে, যে খাদ্য পিরামিড কাকে বলা হয়। তো এখানে তোমরা এটা ভালো করে করবে, খাদ্য পিরামিড কাকে বলা হয়। আর এখানে যেটা রয়েছে এরপরে, সুষম খাদ্য পরিকল্পনায় খাদ্য পিরামিডের কি ভূমিকা রয়েছে। তো খাদ্য পিরামিড কাকে বলা হয় একটুখানি বলে দিই। দেখো, আমাদের যে এই যে খাদ্যের মূল বিভাগ থেকে আমরা যে খাদ্যগুলো প্রতিদিন খাওয়ার তালিকায় রাখি, মানে খাদ্য পরিকল্পনায় যে রাখি, সেখানে কোন খাদ্যটাকে আমরা বেশি খাই এবং কোন খাদ্যটাকে কম আমাদের প্রয়োজন শরীরে, সেই চাহিদার ও ক্রম ঊর্ধ্বক্রম অনুসারে আমরা উপর থেকে নিচ পর্যন্ত ক্রম পর্যায়ে যদি সাজাই, তাহলে সেটা দেখতে একটা পিরামিডের মতন মনে হয়। এটাকেই খাদ্য পিরামিড বলা হয়। যেমন ধরো, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় দানাশস্য বা যেগুলো হচ্ছে চাল বলো, এই ধরনের মানে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটাকে আমরা বেশি পরিমাণে রাখি। এরপরে যেটা রাখি শাকসবজি, ফল, তার থেকে একটু কম রাখা হয় দুধ বা দুগ্ধজাত, আর সবথেকে কম যেটা আমাদের রাখা হয় সেটা হচ্ছে তেল বা ফ্যাট জাতীয় খাদ্য। এগুলোকে কিন্তু সবথেকে কম পরিমাণে কিন্তু খাদ্য তালিকায় রাখতে হয়। তো এটাকে যখন আমরা পিরামিডের আকারে, এটাকে যখন আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো, চাহিদার ঊর্ধ্বক্রমে, মানে কোনটা কতটা আমাদের দেহে প্রয়োজন সেই চাহিদার ঊর্ধ্বক্রমে সাজালে দেখা যাবে এটা দেখতে অনেকটা
পিরামিডের মতো, এটাকে বলা হয় খাদ্য পিরামিড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে রয়েছে দেখো সুষম খাদ্য পরিকল্পনায় খাদ্য পিরামিডের কী ভূমিকা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এখানে দেখো সুষম খাদ্য পরিকল্পনায় খাদ্য পিরামিডের মাধ্যমে বিভিন্ন খাদ্যের বিভাগগুলোকে আমরা যেমন দৈনিক চাহিদার ভিত্তিতে সাজাতে পারি, তেমনি সুষম খাদ্য পরিকল্পনার মাধ্যমে প্রতিটা খাদ্য বিভাগ থেকে আমাদের খাদ্য তালিকায় খাদ্য আমরা প্রতিদিন রাখতে পারি। খাদ্য পিরামিডের অন্তর্গত যে দানা শস্য, সেটাই যে আমাদের দেহে প্রধান শক্তি উৎপাদনকারী খাদ্য, এটাও আমরা জানতে পারি। এবং এই দানা শস্য থেকে আমরা যেমন কার্বোহাইড্রেট পাই, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো পাই, যেগুলো সুষম পরিমাণে আমাদের পাওয়া যায়। এরকম বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে এই সুষম খাদ্য পরিকল্পনায় খাদ্য পিরামিডের ভূমিকা। তো সেগুলো তোমরা লিখবে ছোটো ছোটো পয়েন্ট করে এখানে। তো এই কোশ্চেনটা ধরো খাদ্য পিরামিড আর সুষম খাদ্য পরিকল্পনা, এখানে নাম্বার বিভাজনটা দেওয়া হয়নি। তো 1+4 এরকম ধরনের নাম্বার বিভাজন, কি 2+3 এভাবে থাকে। এরপরে রয়েছে দেখো সুষম খাদ্য কাকে বলা হয়। সুষম খাদ্য কাকে বলা হয়, আমাদের যে খাদ্যটা মানে আমাদের শরীরে যে সমস্ত খাদ্য উপাদানগুলো দরকার, আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করলে ওই প্রত্যেকটা উপাদানের মানে আমাদের শরীরে যে চাহিদা, সেই চাহিদাটা মিটবে, প্রত্যেকটা উপাদানেরই চাহিদা মিটবে। এবং ওই খাদ্যের মধ্যে কিন্তু ওই নির্দিষ্ট অনুপাতেই ওই সমস্ত উপাদানগুলো থাকবে, সেই ধরনের খাদ্যকে আমরা সুষম খাদ্যের মধ্যে ফেলতে পারি। আর এখানে বলা হচ্ছে ICMR 2010 অনুযায়ী খাদ্যের মূল 4টি বিভাগ সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। আর সুষম খাদ্য প্রস্তুতির সময় কোন কোন বিষয়ের দিকে নজর রাখতে হবে সেটাও কিন্তু বলতে বলা হচ্ছে। এখানে 1+2+2 রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে করবে। এখানে দেখো এরপর 7 প্রশ্নটা রয়েছে, আতপ চালের থেকে সেদ্ধ চাল বেশি উপকারী কেন? বা অনেক সময় এখানে আতপ চাল সেদ্ধ চালের মধ্যে পার্থক্য লিখতে দেয়। আর গোল্ডেন রাইস সম্পর্কে লেখা হয়েছে। তো এইগুলো তোমরা গোল্ডেন রাইস সম্পর্কে স্বল্প সবাই জানো যে এটা একটা বিশেষ জাতের চাল, যেখানে এটা প্রস্তুত করা হয়েছে বিভিন্ন জিনোমিক্স প্রযুক্তির সাহায্যে। যেখানে কি করা হয়, চালের মধ্যে এই চালের মধ্যে বা এই ধানে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ থাকে। তো যেহেতু বিটা ক্যারোটিন সমৃদ্ধ হয়, এখানে এক ধরনের প্রোটিনও থাকে, লাইসিন, যেটা মানে প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিড লাইসিন অ্যামাইনো অ্যাসিডটা এর মধ্যে বেশি থাকে। তো এখানে যেহেতু বিটা ক্যারোটিন বা ভিটামিন এ সমৃদ্ধ, তো সেই কারণে কিন্তু এটা আমাদের ভিটামিন এর অভাবটাকে পূরণ করতে সাহায্য করে আমাদের শরীরে। তো এই ধরনের এখানে গোল্ডেন রাইস সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। আর আতপ চালের থেকে সেদ্ধ চাল কেন বেশি উপকারী, এটা লিখতে বলা হয়েছে। এরপরে দেখো যেটা প্রশ্নটা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যেগুলো দেখো বেশি গুরুত্বপূর্ণ, আমি সেগুলো কিন্তু বলে যাচ্ছি। এখানে যেমন দেখো এই খাদ্যের মূল 5টা বিভাগ, এটা সুষম খাদ্যের এই প্রশ্নটা, আর খাদ্য পিরামিডের প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে। আর এই যে ডাল ও শুটি জাতীয় খাদ্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও 3 স্টার তোমরা দিয়ে রাখতে পারো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো ডাল ও শুটিতে উপস্থিত বিভিন্ন পুষ্টি বিরোধী পদার্থের নাম লিখতে বলেছে, এবং মানবদেহে এদের কী কী কুপ্রভাব পড়ে সেগুলো লিখতে বলা হয়েছে। যেমন ধরো তোমাদের সয়াবিনে থাকে ট্রিপসিন ইনহিবিটর, খেসারির ডালে থাকে ল্যাথিরোজেন, আবার রাজমাতে থাকে সায়ানোজেনিক গ্লাইকোসাইড, আবার সয়াবিনে থাকে স্যাপোনিন। এই ধরনের যে বিষাক্ত পদার্থগুলো থাকে, এরা আমাদের দেহে কী মানবদেহে কুপ্রভাব বিস্তার করে সেগুলো, যেমন ল্যাথিরিজম যেটা থাকে খেসারির ডালে, এটা আমাদের দেহে ল্যাথিরিজম রোগ সৃষ্টি করে, অর্থাৎ মানুষ পঙ্গু হয়ে যায়, মানে হাত পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। তো সেই কারণে কিন্তু এটা খুবই একটা মানে বিষাক্ত পদার্থ, যেটা খেসারির ডালের মধ্যে থাকে। খেসারির ডাল সে কারণে কিন্তু বেশি খাওয়া উচিত নয়। তো এখানে এইটা দেওয়া রয়েছে, এটা 3 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে, আর তার কুপ্রভাবগুলো 2 নম্বরে ভালো করে লিখতে হবে। এরপরে যেটা দেওয়া রয়েছে, দেখো বিভিন্ন ধরনের খাদ্য, তার মধ্যে দেওয়া রয়েছে দেখো লেবু জাতীয় ফলের পুষ্টিগত গুরুত্ব এবং উপকারিতা লিখতে হবে। লেবু জাতীয় ফল ভিটামিন সি এর ভালো উৎস, এর মধ্যে পেকটিন থাকে প্রচুর পরিমাণে, এছাড়া খাদ্যতন্তু থাকে, লিমনিনয়েড এবং ফ্ল্যাভোনয়েড জাতীয় যৌগ থাকে বলে লেবু তেতো স্বাদের হয়, এবং লেবুর মধ্যে প্রচুর ফাইটোকেমিক্যাল থাকে বিভিন্ন ধরনের। তো এইগুলো, আর লেবু জাতীয় ফলের মধ্যে জৈব অ্যাসিড রূপে সাইট্রিক অ্যাসিড থাকে, সেই কারণে এদেরকে সাইট্রাস ফ্রুট বলা হয়। তো এইগুলো এদের পুষ্টিগত গুরুত্ব। আর এদের উপকারিতা কি, যেহেতু ভিটামিন সি রয়েছে, আমরা যদি লেবু খাই তাহলে স্কার্ভি রোগ
মানে ভিটামিন সি এর অভাবে যে স্কার্ভি রোগ হয় সেটা থেকে মানে সেটা হয় না। আর এছাড়া রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। লেবু পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এটা আমাদের পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে পারে। তো এই ধরনের তোমাদের উপকারিতাগুলো লিখতে হবে। এরপরে দেখো যেটা রয়েছে পুষ্টিমূল্য অনুযায়ী সবুজ শাকসবজি শ্রেণীবিভাগ করতে বলা যায়। সবুজ শাকসবজিকে 3 ভাগে ভাগ করা হয়। সবুজ শাকপাতা যেটা একটা, আর দ্বিতীয়টা মূল ও কন্দ, আর তৃতীয়টা অন্য তরি তরকারি। তো এই ভাগগুলো এখানে বলেছে শাকসবজির পুষ্টিগত গুরুত্ব, এটা ভালো করে করবে। এরপরে যেটা দেওয়া রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো এসএনএফ এর পুরো নাম। এসএনএফ এর পুরো নাম হচ্ছে সলিড নন ফ্যাট। তো আর এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এসএনএফ এর পুরো নাম। আর দেওয়া রয়েছে স্ট্যান্ডার্ডাইজড মিল্ক, টোন মিল্ক কী, আর দেওয়া রয়েছে স্কিম মিল্কের ব্যবহার লেখো। স্কিম মিল্ক মানে যেটাকে মাখন তোলা দুধ বলা হয়। তো এর ব্যবহার যারা ধরো হার্টের রোগী রয়েছে বা বেকিং শিল্পে বিভিন্ন জায়গায় কিন্তু স্কিম মিল্ক ব্যবহার করা হয়। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে যেটা রয়েছে দেখো রিফাইন্ড ফুড বলতে কী বোঝো? রিফাইন্ড ফুড মানে যেটাকে পরিশোধিত খাদ্য বলা হয়। তো যখন অন্য কোনো খাদ্যবস্তু থেকে আমরা কোনো খাদ্য অন্য মানে একটা খাদ্যবস্তুকে পরিশোধনের দ্বারা অন্য একটা খাদ্যবস্তু পাচ্ছি, তখন সেটাকে বলা হয় রিফাইন্ড ফুড। যেমন ধরো চিনি, আখের রস পরিশোধনের দ্বারা প্রস্তুত করা হয়, মানে পাওয়া যায় চিনি। তো সেই কারণে চিনিকে রিফাইন্ড ফুড বলা হয়। এরপরে রয়েছে দেখো স্বল্প মূল্যে সুষম খাদ্যবস্তুর বিবেচ্য বিষয়গুলো কী কী, যেগুলো প্রথমেই বলছিলাম। আর্থিক অবস্থা দেখতে হবে, সুষম খাদ্য সম্পর্কে জ্ঞান থাকতে হবে, পুষ্টিগত পুষ্টির যে মানটাকে মূল্যায়ন করতে হবে, ঋতুগত বৈচিত্র্যটা দেখতে হবে। এছাড়া এরকম বিভিন্ন ধরনের যে সুষম খাদ্য প্রস্তুতির জন্য বিবেচ্য বিষয়সমূহ থাকে সেগুলো লিখতে হবে। এরপরে রয়েছে দেখো পরিপূরক খাদ্য কাকে বলা হয়। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে পরিপূরক খাদ্য কাকে বলা হয়। তো পরিপূরক খাদ্য কাকে বলা হয় বলছি, দেখো যখন মানে এটা তৈরি করা হয় 30 ভাগ গমের আটা, 20 ভাগ কচি ছোলার ময়দা, 4 ভাগ চিনেবাদাম আর 20 ভাগ চিনি বা গুড় মিশিয়ে খাদ্যটা তৈরি করা হয়। মানে শিশুদেরকে আমরা এই জাতীয় খাদ্যগুলো দিতে পারি, পরিপূরক খাদ্য। আর এই পরিপূরক খাদ্যটা প্রস্তুত করে নিন নামক সংস্থা, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ নিউট্রিশন, এই সংস্থাটা তৈরি করে। তো এরপরে দেওয়া রয়েছে দেখো কম খরচে সুষম খাদ্যের গুরুত্ব লেখো, এটা লিখবে, ভালো করে পড়বে। এরপরে রয়েছে দেখো ভেগান কাদেরকে বলা হয়। ভেগানস কাদেরকে বলা হয়? যারা শুধুমাত্র উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করে, কোনো রকম প্রাণীজ খাদ্য গ্রহণ করে না। মানে প্রাণী থেকে প্রস্তুত কোনো খাদ্যই তারা গ্রহণ করে না, বা প্রাণীজ কোনো খাদ্য, যেমন ধরো এমনকি দুধ, দুগ্ধজাত পদার্থ, এগুলোও তারা গ্রহণ করে না, শুধুমাত্র উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করে, তাদেরকে ভেগানস বলা হয়। তো এখানে আরেকটা প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো নিরামিষ ভোজনের প্রবণতা প্রভাবিত হয় কোন কোন বিষয়ের উপর। তো নিরামিষ ভোজনের প্রবণতা দেখো একটা অর্থনৈতিক কারণ থাকতে পারে, কারণ মাছ, মাংস, ডিম ইত্যাদির দাম বেশি থাকলে যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারা উদ্ভিজ্জ খাদ্যের ওপরেই নির্ভর করে। এরপরে স্বাস্থ্যগত কারণ থাকতে পারে, অনেকের দেখা যায় হার্টের সমস্যা থাকে, উচ্চ মাত্রায় কোলেস্টেরল, তারপরে উচ্চ রক্তচাপ থাকে, সেক্ষেত্রে দেখা যায় এছাড়া নিরামিষ ভোজন তারা গ্রহণ করে। এছাড়া ধর্মীয় কারণ থাকতে পারে, তো ভৌগোলিক কারণ থাকে, সামাজিক কারণ থাকে, এই প্রত্যেকটা ফ্যাক্টরকে তোমাদেরকে এখানে ডিসকাস করতে হবে। তো এই ছিল তোমাদের তৃতীয় ইউনিট থেকে প্রশ্ন, তোমাদের সাথে ডিসকাস করলাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। তোমাদের পরীক্ষা আর বেশি দিন বাকি নেই, তোমরা এর মধ্যেই এই সমস্ত কোশ্চেনগুলো দেখে পড়াশুনো ভালো করে রেডি করে রাখো কোয়েশ্চেনগুলো। আর একটা কথা বলবো, আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য ক্লাস 11 নিউট্রিশন বলে আলাদা প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকেও দেখতে পারো। তো তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে এই ভিডিওগুলো দেখলে। এর আগের যে চ্যাপ্টারগুলো থেকে অলরেডি 2 নাম্বার 5 নাম্বার সমস্ত সাজেশান দেওয়া রয়েছে। এই যে চ্যাপ্টার তৃতীয় ইউনিট, এইখান থেকেও কিন্তু আমি তোমাদেরকে 2 নাম্বারের কোয়েশ্চেন সাজেশানে দিয়ে দিয়েছি, আজকে 5 নাম্বারে দিলাম। এবার নেক্সট ভিডিওতে আমি যে তোমাদের 4th ইউনিট রয়েছে, 4th ইউনিট থেকে 2 নাম্বার আর 5 নাম্বারের সাজেশান নিয়ে আসবো। তো ততক্ষণ সবাই চ্যানেলের সাথে যুক্ত থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা।